ওর মা তো ওয়ালিদের পক্ষে, কষ্ট করে তাই বেশি বেশি পড়তে হয় ওকে। এছাড়া ওয়ালিদ যখন তখন কল করে পড়ালেখা কতটুকু হয়েছে জানতে চায়। সাফার কাছে মনে হয় ও কোনো মহা মুসিবতের মধ্যে পড়ে গেছে। তবে এত কিছুর মধ্যে সাফা আগের থেকে সহজ স্বাভাবিক হতে পেরেছে ওদের মধ্যকার সম্পর্ক নিয়ে। আগের মতো তীব্র অস্বস্তি অনুভব করে না এখন। দেখতে দেখতে অনেকগুলো মাস কেটে গেল। সাফার এইচএসসির রেজাল্টটা কাঙ্ক্ষিতই ছিল। এখন সাফা ভার্সিটিতে পড়ে। এর মধ্যে আরও অনেক কিছু হয়ে গেছে। ওয়ালিদের ভাই হুজাইফা একটা সরকারি চাকরি পেয়েছে। চাকরি পাওয়ার পর হুজাইফা মিষ্টি নিয়ে সাফাদের বাড়িতে গিয়েছিল। ওটাই ছিল ওই বাড়িতে হুজাইফার প্রথমবার যাওয়া। বর্তমানে তার বিয়ে নিয়ে আলোচনা চলছে গুরুজনদের মধ্যে। এত কিছুর মধ্যে সাফার ভীষণ মন খারাপ। কারণটা হলো ওয়ালিদ 5 দিন হয়ে গেছে সাফাদের বাসায় যায় না। সেই সাথে সাফাকে আগের মতো কলও করছে না। এমনিতে সপ্তাহে 2-3 দিন ওয়ালিদ ওদের বাড়িতে যায়। ছোট্ট ফুল বাগানের মাঝে দাঁড়িয়ে আছে সাফা। আনমনে একটা গোলাপ ফুল হাতে নিয়ে পাপড়িগুলো ছিঁড়ে ফেলছে আর ভেবে চলেছে ওয়ালিদের এমন আচরণের পেছনে কী কারণ আছে। তেমন কিছুই খুঁজে পেল না। শেষ যেদিন কল করেছিল 2বার কল করাতে সাফা রিসিভ করতে পারেনি, ফোনের কাছে ছিল না। পরে এসে দেখে মিসড কল উঠে আছে আর একটা SMS, সেটাই লেখা ছিল, তোমার এভাবে থাকতে অসুবিধা হচ্ছে নিশ্চয়ই। তুমি এখন আমার সাথে কথা বলার জন্য আগ্রহী না, এখন এড়িয়ে চলতে চাও আমায়। ঠিক আছে, তোমায় অস্বস্তিতে ফেলবো না। এই লেখা দেখে সাফা খুব অবাক হয়ে গিয়েছিল। কোথায়, ও তো এড়িয়ে চলে না ওয়ালিদকে। ওয়ালিদের কলের অপেক্ষায় থাকে। আগের মতো অস্বস্তি তো হয় না এখন, কথাও বলে আগের থেকে বেশি। তাহলে ওয়ালিদের এমন একটা মেসেজ দেওয়ার কি মানে? সাফা অনলাইনে ওকে খুঁজছে, অ্যাক্টিভ না পেয়েই ফোনের মেসেজ দিতেছে। তাতে লিখেছে, আমি আপনাকে এড়িয়ে চলি না, ফোনের কাছে ছিলাম না তাই কল রিসিভ করতে পারিনি। ওয়ালিদের থেকে কোনো রিপ্লাই মেসেজ আসেনি, এমনকি আর একটা কলও করেনি ওয়ালিদ। সাফা আরও 2টা মেসেজ দিয়েছিল, তাতেও কোনো সাড়া দেয়নি ওয়ালিদ। সেই থেকে আজ 5টা দিন চলে গেছে। সাফা ভীষণ মিস করছে ওকে। বাগানে দাঁড়িয়ে একটার পর একটা স্মৃতি মনে করছে ও। ওয়ালিদ ওকে দেখার জন্য কী পরিমাণ পাগল ছিল। যখন ওকে পড়াতে আসতো তখনকার কথা ওর মনে পড়ছে। ওয়ালিদ ওকে পড়া বুঝিয়ে দেওয়ার পর ও যখন সেগুলো আরেকবার পড়ে দেখতো, কিংবা অন্য কোনো সমস্যা খুঁজতে থাকতো, অথবা কোনো অঙ্ক করায় ব্যস্ত থাকতো, ওয়ালিদ তখন ওর দিকে তাকিয়ে থাকতো। বিষয়টা বুঝতে পারলে সাফার অস্বস্তি হতো খুব। একদিন এমন সময়ে সাফা ওয়ালিদকে প্রশ্ন করে বসলো। ওভাবে তাকিয়ে আছেন কেন? ওয়ালিদ বলল, তাকিয়ে থাকতে ভালো লাগছে তাই। এটা ঠিক না। কেন? আমার বউয়ের দিকে আমি তাকিয়ে আছি, বেঠিকের কি আছে? আপাতত আমি আপনার ছাত্রী আর আপনি আমার শিক্ষক, এর বাইরে কিছু না। ও খেয়াল ছিল না। একটু পর ওয়ালিদ দুষ্টু বুদ্ধি নিয়ে বলল, আচ্ছা, আমি তো এখন তোমার শিক্ষক, এর বাইরে তো কিছু না, তাই না? তো তাই যদি হয়, তুমি আমার সামনে বোরকা নেকাব ছাড়া বসে আছো কেন? তুমি না পর্দাশীল মেয়ে? সাফা চোখ সরু করে তাকায় ওর দিকে। ওর চালাকি বুঝতে পেরে নিজেও চালাকি খাটায়। হায় আল্লাহ, ক্ষমা করে দাও, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। কথাটা ওপর দিকে মুখ তুলে বলে আবার ওয়ালিদের দিকে তাকিয়ে বলে, সরি স্যার, কিছু মনে করবেন না। আমি আগামীকাল থেকে যখন আপনার সামনে পড়তে বসবো তখন হাত মোজা, পা মোজা সহ বোরকা নিকাব পরেই বসবো। ওয়ালিদ হতভম্ব হয়ে সাফার এমন কাণ্ড এবং কথায় সাফাকে প্যাচে ফেলতে গিয়ে নিজের কথার প্যাচে পড়ে গেছে। এখন কি করে কথাটা কাটাবে তাই ভাবছে। ও বলে, না থাক, এখন আর আমার সাথে পর্দা করে কি হবে? দেখেই তো ফেলেছি তোমাকে। কেন স্যার? পাপ করেছি যখন তওবা করে সঠিক পথে ফিরে আসতে হবে তো। না, কোনো পাপ হয়নি। মনে করো তুমি বাচ্চা মেয়ে, তোমার পর্দার বয়স হয়নি, শুধুমাত্র এই ক্ষেত্রে। শুক্রিয়া, যদিও এমনটা ভাবা সম্ভব নয়, তবু আজকের জন্য এটাই মনে করলাম। গুড, ঠিক আছে, এবার পড়ায় মন দাও। পরের দিন ওয়ালিদ সাফার রুমে ঢুকে বোরকা পরা একটা মেয়েকে চেয়ারে বসা দেখতে পায়। রুমের কোথাও সাফাকে না দেখে বেরোতে যাবে, তখনই মেয়েটা পেছন ঘুরে ওর দিকে তাকিয়ে বলে ওঠে, আসেন স্যার। ওয়ালিদ চমকে ওঠে, ভুরু কুচকে ভালো করে তাকায় মেয়েটির দিকে। তার আপাদমস্তক পর্যবেক্ষণ করতে করতে সামনে এগোয়। মেয়েটি ওয়ালিদের জন্য নির্ধারিত চেয়ার টেনে তার 2 হাত দ্বারা সেদিকে নির্দেশ করে বলে, বসেন। ওয়ালিদ না বসে প্রশ্ন করে,
তুমি আমার সাথে পদ্মা করছো? কাল না মেনে নিলে তুমি বাচ্চা, তবে আজ এসব কি? সাফা ফুরফুরে মেজাজে বলে। কাল বাচ্চা ছিলাম, আজ বড় হয়ে গেছি। বসেন স্যার, আশা করি আজ আপনি আরও ভালো করে পড়া বোঝাতে পারবেন, আর আমার জন্য ভালো হবে। ওয়ালিদ বসে পড়ে। মেজাজটা খারাপ হয়ে গেছে, তাই আর কোনো কথা বলে না, শুধু বলে কোথায় বোঝাতে হবে। সাফা বইয়ে দাগিয়ে রাখা কয়েকটি লাইন দেখিয়ে দেয়। ওয়ালিদ বোঝাতে লেগে যায়, কিন্তু ওর ভালো লাগছিল না সাফাকে এভাবে দেখতে, তাই অনেকক্ষণ পর বলে। ওয়ালিদের কথা সম্পূর্ণ করতে না দিয়ে সাফা বলে ওঠে। কি যে বলেন স্যার, কোনো অসুবিধা হচ্ছে না আমার। কলেজে তো কত ঘন্টা এভাবে থাকি, আমার অভ্যাস আছে ছোটবেলা থেকে। ও ভালো। সাফা ঠোঁট চেপে হাসে। ওয়ালিদ ভেতরে ভেতরে খুব অস্থিরতায় ভুগছে। সে কি আর জানতো তার চালাকির সুযোগ নিয়ে সাফা উল্টো তার সাথে চালাকিপনা করবে? এখন যে সাফা এসব সহজে ছাড়বে না তা ভালোই বুঝতে পারছে ও। উফ, কেন যে বলতে গিয়েছিলাম কথাটা। নিজেকে নিজে রাগারাগি করে ওয়ালিদ। সাফার ওয়ালিদের মুখ দেখে ভীষণ ভালো লাগছে। ও আরও মজা নিতে বলে। স্যার, আপনি কি অসুস্থ বা কোনো ব্যাপারে চিন্তিত? এমন লাগছে কেন আপনাকে? তুমি আজ এত কথা বলছো কেন? ভালো করে দেখো আর কোথায় কোথায় বুঝতে অসুবিধা হয়। সরি স্যার, দেখছি। সাফা নীরবে হাসতে হাসতে বইয়ের দিকে তাকায়। মুখ ঢাকা থাকলেও চোখ দেখে ওয়ালিদ ওর হাসি বুঝতে পারে। এরপর 3-4 দিন এমনটাই চলছিল। এর পরের দিন পড়ানোর সময় ওয়ালিদ মনে মনে রাখছিল সাফার প্রতি। ওর জন্য নাস্তা দেওয়া হয়েছে, সেদিকে ওর খেয়াল নেই। সাফা তখন বলে, স্যার, চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো খেয়ে নিন। খাবো না। কেন? আগে অন্য কিছু খাবো। অন্য কিছু? বেশ, কি খাবেন বলেন। তোমার চেহারা। মানে? মানে বোঝো না? কতদিন ধরে তোমার চেহারা দেখি না, আমার খারাপ লাগে বোঝো না তুমি? আগে তুমি মুখ খুলবে, দু চোখ দিয়ে তোমার চেহারা খাবো, তারপর নাস্তা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলছেন এসব স্যার? আপনি আমাকে শিক্ষকের সামনে বেপর্দা হতে বলছেন? আমি তা পারবো না স্যার। সাফা দেখলো ওয়ালিদ আরও রেগে যাচ্ছে। রেগে মুখ শক্ত করে কিছু বলার আগে সাফা আরেকটা লাইন যোগ করে ওর কথার সাথে। তাহলে আমার হাজবেন্ডও আমার প্রতি খুব রাগ হবে। শেষের লাইনটা শুনে ওয়ালিদের রাগ চলে যায়, সেই সাথে মাথায় খেলে যায় একটা বুদ্ধি। ও বলে, ও আচ্ছা, আগে মনে করিয়ে দিবে তো তুমি বিবাহিতা। সাফা ওয়ালিদের ভাবভঙ্গির কথাই কিছুই বুঝতে পারল না। ওকে কেন প্রশ্ন করতে না দিয়ে ওয়ালিদ চায়ের কাপ হাতে নিয়ে পড়া বোঝানো লেগে যায়। বোঝানো শেষ হলে স্বাভাবিকভাবেই চলে যায় ওর রুম থেকে। সাফা এখনও ওর ভাবগতি বুঝে উঠতে পারছে না। ভাবতে ভাবতে ও বোরকা, নেকাব আর মোজাগুলো খুলে ফেলে একটা ওড়না জড়িয়ে নেয় গায়ে। তারপর সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে শুরু করে। হঠাৎ আবার ওয়ালিদকে রুমে ঢুকতে দেখে সাফা অবাক হয়ে তৎক্ষণাৎ ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলে প্রশ্ন করে, স্যার, আপনি আবার এলেন যে? ওয়ালিদ একটা ভাব নিয়ে ভুর কুচকে বলে, কে তোমার স্যার? আমি তো তোমার হাজবেন্ড। তুমি মুখ ঢেকেছো কেন? সাফা ওয়ালিদের আটা ফন্দিটা এবার বুঝতে পারে। ও মুখের উপর থেকে ওড়না সরালে ওয়ালিদ ভুরু নাড়িয়ে যেন প্রশ্ন ছুড়ে। এখন কিভাবে মুখ ঢেকে থাকবে? সাফা লজ্জা পেয়ে মুচকি হেসে মুখ নিচু করে ফেলে। এবার যে ও ধরা খেয়েছে। এসব মনে পড়ে সাফা এখনও হেসে ওঠে। বেশ কিছু সময় থাকে ওর হাসি, তারপর হুট করে হাসি চলে যায়। নিজ মনেই প্রশ্ন করে, তখন মুখটা দেখার জন্য কত অধীর ছিল, আর এখন এখন কি আমাকে দেখতে ইচ্ছে করে না? হঠাৎ মেঘলা আকাশ ডেকে ওঠে। আকাশ থেকে কি কোনো উত্তর এলো? আকাশের মেঘের দিকে তাকিয়ে থেকে সাফার স্মৃতিতে ভেসে উঠতে লাগলো আরও একটা মেঘলা দিনের ঘটনা। সেদিনও এমন মেঘ ছিল আকাশে। সাফা কলেজে গিয়েছিল। ছুটির পর নিয়ম মতো ওয়ালিদকে দেখা যায় গেটের সামনে রাস্তার অপর পাশে। সাফা গেট দিয়ে বেরিয়ে দাঁড়ালে ওয়ালিদ রাস্তা পেরিয়ে ওর দিকে আসতে থাকে। তখন সাফার কানে কিছু মেয়ের কথা আসে। ওরা সাফার ক্লাসমেট, তবে ভিন্ন বিভাগের। ওরা বলছিল, ওই মেয়েটার হাজবেন্ডটা অনেক সুন্দর দেখতে, প্রতি সময় ওকে নিতে আসে কলেজে। ওইতে বউয়ের দিকে তাকিয়ে হাসছে। ইস, আমার যদি এমন একটা হাজব্যান্ড থাকতো। এই ছেলেটাকে আমি অনেক আগে থেকেই দেখছি, ভেবেছিলাম পটানোর চেষ্টা করব, কিন্তু তার আগেই বুঝলাম
ওই মেয়েটার জামাইও। আহারে, থাক, মন খারাপ করিস না। তোর বয়ফ্রেন্ডের থেকেও সুন্দর খুঁজে দিবানি আমরা। মেয়েগুলো আস্তে আস্তে বলা কথাগুলো সাফার কানে সবই আসে। সাফা রেগে যায় খুব, কটমট করে তাকায় ওদের দিকে, কিন্তু মেয়েগুলোর দৃষ্টি সাফার দিকে না, ওরা তাকিয়ে আছে ওয়ালিদের দিকে। ওয়ালিদ সাফার সামনে এসে দাঁড়ায়, মেয়েগুলোকে ওর দিকে তাকিয়ে ফিসফিস করতে দেখে কিছু আন্দাজ করতে পারে। সাফা ওকে কিছু না বলে দ্রুত হাঁটতে শুরু করে। ওয়ালিদ অবাক হয়ে ওর পিছু যেতে থাকে আর বলে, কোথায় যাচ্ছ এভাবে? বাড়ি যাচ্ছি। আবার কোথায়? রিক্সা নিব না? সাফা কোনো কথা বলে না, ওর হাঁটতেই মন সায় দিচ্ছে। নিজ মনের বিষয়ে ও নিজেও বুঝতে পারছে না। ওয়ালিদ ওর হাত ধরে থামিয়ে দেয়। দাঁড়াও, রিক্সা ঠিক করি। না, রিকশায় যাব না, আমি অটোতে যাব। কেন? কি মেঘ করেছে দেখেছেন? রিকশা দিয়ে গেলে অনেক সময় লাগে, বৃষ্টি এসে গেলে ঝামেলা। অটো নিলে তো শেষে আবার হাঁটতে হবে। হোক, বেশি পথ তো না। ওয়ালিদ বুঝতে পারছে সাফা রেগে আছে কোনো কারণে, কিন্তু কারণটা ঠিকভাবে ধরতে পারল না। অটোতে কেন যেতে চাচ্ছে সেটাও বুঝলো না, তবে ওর কথা মতোই অটোর জন্য দাঁড়ালো। সাফা হঠাৎ বলল, একটা কথা বলতে চাই। বলো। আমি তো তোমার কথা শুনতেই চাই। সাফা নিজেকে স্বাভাবিক করে বলল, আমার কলেজটা মহিলা কলেজ, এখানে সব মেয়ে। আপনি প্রতি সময় আমাকে নিতে আসেন, ভালো কথা, কিন্তু অন্য মেয়েদের দিকে তাকান কেন? ওয়ালিদ ঠোঁট দুটো ফাঁকা করে অবাক কণ্ঠে বলে, অন্য মেয়েদের দিকে আবার কখন তাকাই? শুধু তোমাকে খুঁজি আমি। তোমার দিকে দৃষ্টি পড়লেই তোমাকে চিনে ফেলি, অন্য কারো দিকে তাকাই না তো। তাই তো একটু আগে যে আমার ডান পাশে 3টা মেয়ে ছিল, ওদের দিকে তাকাতে দেখলাম যে। ভুল দেখেছি? ও, কেউ আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে চোখ একটু চলে যায় সেদিকে, আপনা আপনি হয় এটা। ওরা মনে হলো অনেকক্ষণ তাকিয়ে আছে তাই চোখ পড়েছে, ইচ্ছা করে তো তাকাইনি। আর তাকালেই বা কি? তোমার কি খারাপ লাগে? আমার খারাপ লাগবে কেন? আপনার গুনাহ হবে বলেছি। ও আচ্ছা, তুমি আমাকে নিয়ে ভাবো তাহলে। বিষয়টা চোখে পড়েছে তাই বলেছি, ভাবাভাবির কি আছে? আর একটা কথা, আপনি আর আমার কলেজের সামনে আসবেন না। এই যে এখানেই দাঁড়িয়ে থাকবেন, আমি এখানে আসব। ওয়ালিদ আগ্রহী কণ্ঠে বলল, কেন? কলেজের সামনে গেলে কি হবে? মেয়েরা আপনার দিকে তাকায় আর অনেক কথা বলে। ওয়ালিদ এবার দ্বিগুণ আগ্রহের সাথে বলে, কি কথা বলে? আপনার মতো বয়ফ্রেন্ড জামাই না পাওয়ার কারণে আফসোস করে, বুঝছেন? ও হ্যাঁ, কি কি যেন মেয়ে 3টা বলছিল, শুনতে পারলাম না। সাফার রাগী দৃষ্টিতে তাকে ওয়ালিদের দিকে, তারপর আবার দৃষ্টি সরিয়ে বলে, আপনার খুব ভালো লাগে এসব, তাই না? ভালো লাগে না, আমারও আফসোস লাগে। সাফ এবার আরও রেগে যায়, রাগ ভেতরে রেখেই বলে, আফসোস লাগে মানে? আফসোস লাগবে না বলো? খুবই খারাপ লাগে এই ভেবে যে সব মেয়েরা আমার দিকে হা করে তাকায়, অথচ আমার বউটা আমার দিকে ভালো করে তাকায় না। সব মেয়েরা তাকায় না, বুঝলেন? যারা খারাপ স্বভাবের তারা অন্যের হাজব্যান্ডের দিকে তাকায়। তুমি তো ভালো মেয়ে, তুমি তোমার নিজের হাজব্যান্ডের দিকে তাকালে দোষ কি? কে বলেছে তাকাই না? ও তাকাও তাহলে, আমার অগোচরে বুঝি। সাফা লজ্জা পায়, বলে ওঠে, অগোচরে তাকানোর কি আছে? কেন, আমি কি আপনার দিকে তাকিয়ে দেখিনি কখনো? একটু আগেও তো তাকালাম। অন্যরা যেভাবে পূর্ণ দৃষ্টিতে তাকায় তোমাকে সেভাবে তাকাতে দেখিনি। এক পলকে তাকাও, আরেক পলকে চোখ ঘুরিয়ে নাও, অথচ চাইলে অনেক সুন্দরভাবে তুমি তাকাতে পারো। হয়েছে, আপনার দিকে তাকানোরই বা কি আছে? সেটাই তো আফসোস, তুমি আমার দিকে তাকানোর কিছু খুঁজে পাও না। পেতে হবে না। অটো ঠিক করেন, ওই যে একটা এইদিকে আসছে। ওয়ালিদ ওদের দিকে আসা অটোতেই ঠিকানা বলে উঠে পড়ে। অটোতে দুজন যাত্রী ছিল, দুজনেই মহিলা। সাফা ওনাদের পাশে বসে পড়ে। ওয়ালিদ মনক্ষুণ্ণ হয়, বুঝে নেয় সাফা আজ ওর পাশে বসে যেতে চায়নি বলেই হয়তো রিক্সা নিতে দেয়নি, কিন্তু এর কারণটা কি তা বুঝতে পারে না। সাফা কি ওই মেয়ে 3টার কথা শুনেছে আর সেসব শুনে হিংসা করেছে? ও কি আজকাল ওকে অনুভব করতে শুরু করেছে, নাকি অন্য কোনো কারণ? আজকাল সাফা কখনো প্রাণোচ্ছল থাকে, আবার কখনো হুটহাট মন খারাপ করে ফেলে। ওয়ালিদ শুধু অবাক হয়ে দেখে, এমন অদ্ভুত আচরণের রহস্য কি তা খুঁজে পায় না, আজও পেল না। অটো থেকে নামতেই মেঘ ডেকে উঠল, মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে। সাফার সাথে সাথে ওয়ালিদও হাঁটছে। সাফা হঠাৎ থেমে বলল, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে।
আপনি এখনই চলে যান, বাকি পথ আমি একাই যেতে পারবো। এটা আমার এলাকা, কোনো সমস্যা হবে না। আপনি এখনই গাড়িতে উঠুন, নয়তো বৃষ্টিতে আটকা পড়তে পারেন। সব সময় চলে যাওয়ার কথা না ভেবে উল্টো কথাও তো বলতে পারো। মন খারাপের ভাব নিয়ে বলে ওয়ালিদ। সাফা ভুরু কুচকে প্রশ্ন করে, কি কথা? এটা তো বলতে পারতে আজ আমার বাড়িতে থেকে যান। এটা আপনি নিজেও পারবেন না, তাই যেটা হওয়ার নয় সেটা কেন বলবো? ওয়ালিদ এবার ফিসফিস করে বলে, তুমি কি তাহলে মনে মনে চাও আমি কোনো একদিন থেকে যাই? কি? সেটা কেন চাইবো আমি? মোটেও এমন কিছু চাই না আমি। বুঝতে পেরেছি, তুমি মনে মনে এমনটা চাও। সাফা উত্তেজিত কণ্ঠে বলে, না। একদম হ্যাঁ? না। হ্যাঁ। বললাম তো না। বললাম তো হ্যাঁ। আরে তোমার রাগ দেখে আকাশ ভয় কেঁদে দিল। কি পাওয়ার তোমার রাগের! বলতে বলতে ওয়ালিদ সাফার হাত ধরে দৌড়ে একটা দোকানের ঝাঁপে নিচে গিয়ে দাঁড়ায়। বেশ জোরে বৃষ্টি পড়তে শুরু করেছে। সাফা হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি দাঁড়াবো না, গেলাম। বৃষ্টি কমলে আপনি চলে যাবেন। সামনে পা বাড়ালে ওয়ালিদ থামিয়ে দিল। আরে দাঁড়াও এখানে, বৃষ্টি গেলে যেও, ভিজলে জ্বর আসে যদি। আসলে আপনার কি? কিছু না তো। তোমার জ্বর আসলে আমার কি? আমার শুধু চিন্তা আমার শাশুড়ি আম্মাকে নিয়ে। তুমি অসুস্থ হলে তার কত কষ্ট করে তোমার সেবা করতে হবে। থাক, এত চিন্তা করতে হবে না, ছাতা আছে আমার কাছে। ও তাহলে তো ভালোই, চলো তাহলে। মানে আপনার সাথে এক ছাতার নিচে যাব নাকি আমি? না গেলে তুমি তোমার মতো ছাতা মাথায় দিয়ে যাও, আমি না হয় ভিজে ভিজেই যাব, কিন্তু একা এখানে দাঁড়িয়ে থাকবো না, আর তোমাকেও একা ছাড়বো না। ভিজে যাবেন মানে? একটু আগে আমাকে বললেন ভিজলে জ্বর আসতে পারে, তো আপনার আসতে পারে না? আসলে আসুক, আমার জ্বর আসলে মাকে তো আর কষ্ট করতে হবে না, আমার বউ আছে না, খুবই দায়িত্বশীল মেয়ে, খবর পাওয়া মাত্র ছুটে যাবে। আমারই তো ভালো, এখনই বউকে কাছে পাবো। চলো যাওয়া যাক, আজ ভিজেই তোমাকে পৌঁছে দিয়ে নিজের বাসায় যাব, চলো। জোরে বলে ওঠে। সাফা 2 পা পিছিয়ে যায়। জোরে বলে ওঠে, কেন? এতক্ষণ তো তুমি যেতে চাইলে, এখন আমি রাজি হয়েছি, তুমি যাবে না কেন? বৃষ্টি একটু থামুক, তারপরেই যাব। এমনিতেও এর মধ্যে যেতে অসুবিধা হবে। ছাতা আছে তাতে কি? হঠাৎ হঠাৎ যে কি হয় তোমার বুঝি না, কেবলই যাওয়ার জন্য পাগল ছিলে, এখন আবার না। সাফা আর কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। বৃষ্টি একটু কমলে ওয়ালিদ বলে ওঠে, এবার চলো, অনেক কমেছে। আপনি ভিজেই যাবেন? তুমি যদি তোমার ছাতার নিচে একটু জায়গা দাও তাহলে। ওয়ালিদের কথা শেষ হওয়ার আগেই সাফা অন্যদিকে দৃষ্টি দেয়। ওয়ালিদ কথাটি সম্পূর্ণ না করে হেসে ওঠে, ভিন্ন কথা বলে, থাক, জায়গা দিতে হবে না, আমার কাছেও ছাতা আছে। ভার্সিটি গিয়েছিলাম, সকাল থেকে মেঘ থাকায় মা জোর করে ব্যাগে ভরে দিয়েছে। সাফা তড়িৎ বেগে ওর দিকে ঘুরে বলে ওঠে, কি? ছাতা আছে আপনার কাছে? এত সময় সাফা ঠিকভাবে খেয়াল করেনি। এবার তাকিয়ে দেখলো ওয়ালিদের কাঁধে একটা ব্যাগ ঝুলছে। তার মধ্যে থেকে ওয়ালিদ ছাতা বের করলো। এতক্ষণ বলেননি কেন? উল্টো তামাশা করলেন। তামাশা? ওয়ালিদ জোরে হেসে ওঠে। ওর হাসির মধ্যেই সাফা ছাতা মাথায় দিয়ে রাস্তায় নেমে পড়ে। ওয়ালিদ দৌড়ে ওর পিছু নেয়। রাস্তায় কাদা পানি থাকায় সাফা এক হাতে ছাতা ধরে অপর হাতে বোরকা উঁচু করে চলার চেষ্টা করছিল। ওয়ালিদ এসব লক্ষ্য করে বলে, সাফা তোমার ছাতাটা দাও, আমি ধরে রাখছি, তোমার সমস্যা হচ্ছে তো। দরকার নেই, আপনার দু হাতে দুটি ছাতা ধরে রাখতে অসুবিধা হবে। তোমার জন্য এতটুকু অসুবিধার কাজ করতে আমার কোনো অসুবিধা হবে না, দাও তো। ওয়ালিদ জোর করে সাফার হাত থেকে ছাতা নিয়ে নেয়। সাফা বিরক্তি নিয়ে তাকায়। ওয়ালিদ তাতে কোনো ভ্রুক্ষেপ করে না। বিদ্যুৎ চমকাচ্ছে থেকে থেকে। ওয়ালিদ সাফাকে বলে, বিদ্যুৎ চমকাচ্ছে, তুমি আবার ভয় পেও না। আমি এত ভয় পাই না। না পেলে তো ভালোই। ওয়ালিদের কথা থামতে না থামতেই হঠাৎ জোরে আওয়াজ করে বাজ পড়ে কোথাও। সেই আওয়াজে সাফা কেঁপে ওঠে। ওর মুখ থেকে ভয়সূচক আওয়াজ বের হয়। ওয়ালিদ তাতে হেসে ওঠে, হাসতে হাসতে বলে, ভয় পাও না বলে? সামান্য চমকে উঠেছি, তাতে কি হয়েছে? আমি কি সিনেমা গল্পের নায়িকাদের মতো ভয়ে খুব জোরে চিৎকার করে আপনার ওপরে গিয়ে পড়েছি নাকি? সেটাই তো সমস্যা, জীবনটা মাঝে মধ্যে সিনেমা হওয়া উচিত। বলে ওয়ালিদ আবার হাসিতে মেতে ওঠে। সাফা কটমট করে একবার ওর দিকে তাকিয়ে ওর হাত থেকে নিজেই ছাতা নিয়ে নেয়। ওরা বাসার কাছে পৌঁছে গেছে। সাফা দ্রুত পা চালিয়ে এগিয়ে যায়। ওয়ালিদ সেখানে দাঁড়িয়ে হাসি থামা পর্যন্ত অপেক্ষা করে আর ওর চলে যাওয়া দেখে। এরপর উল্টো পথে হাঁটা দেয়। সেদিন রাতে ওয়ালিদ একটা গান গেয়ে পাঠায় সাফার ফোনে।
গানটা কয়েকদিন আগেই সাফাকে নিয়ে লিখেছিল। ছোটবেলায় অনেক গান শুনতে পছন্দ করত। বেছে বেছে কিছু গান শিল্পীর সাথে সাথে নিজেও গাওয়ার চেষ্টা করত। বেশ বড় হওয়ার পর গানের পরিবর্তে ইসলামী সঙ্গীত শুনতে ও গাইতে শুরু করে। এজন্য সাফাকে নিয়ে একটা গান লিখে ফেলতে পেরেছিল খুব সহজেই।